গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা, আগের হামলার বিচার না হওয়ায় বন্ধ হচ্ছেন এই প্রবণতা মত বিশেষজ্ঞদের। রেন্টি হোটেলে 2 তরুণী ধর্ষণ মামলার রায় আজ। আমিন জুয়েলার্সের সাপাত সহ আসামি 5 জন। আট মাসে করোনার টিকা পেয়েছে দেশের 24% মানুষ, গতি আনতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা। বাইশ দিনের নিষেধাজ্ঞাও রক্ষা হয়নি মা ইলিশ। 10 দিন আগে নিষেধাজ্ঞায় ডিম ছাড়তে পারেনি বলছেন জেলেরা। টি-20 বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইনজুরির কারণে বাদ সাইফ, দলে রুবেল। আমন্ত্রণ সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদের সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ভাইরাল হোক সেটা সত্য বা মিথ্যে, ধর্মের নামে গুজব ছড়িয়ে সেটা ভাইরাল করে ঘটনা হচ্ছে সহিংসতা, যার সর্বশেষ বলি কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা। বিশেষজ্ঞরা বলছেন পূর্বে সাম্প্রদায়িক হামলার বিচার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। ধর্মীয় স্কলাররা বলছেন ধর্মের দোহাই দিয়ে সাম্প্রদায়িক হামলা কোনো ধর্মই সমর্থন করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সত্য বা মিথ্যা যাচাইয়ের আগেই মুহূর্তেই ভাইরাল, সেটি দেখে শুরু সংঘবদ্ধ হামলা। গত 1 দশকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুরের পীরগঞ্জ, রামুসহ বিভিন্ন জায়গায় ফেসবুকে গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের উপর চালানো হয়েছে হামলা। এসব হামলা ঝরেছে অজস্র প্রাণ, নষ্ট হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এরপরেও নিয়ন্ত্রণে নেই অপপ্রচার। আর এসবের মূল কারণ হিসেবে বিগত 1 দশকের সাম্প্রদায়িক হামলার বিচার না হওয়াকেই দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা। এই জায়গাগুলোর দায়িত্ব তো পলিটিক্যাল ফোর্সেস, যারা রাজনীতি করছে, তারা তো এগুলোকে কাউন্টার মুভমেন্ট ডেভেলপ করার দায়িত্ব তাদের। তারা একেবারেই আমি বলবো যে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং তারা এই ফোর্সের কাছে আত্মসমর্পণ করেছে। আমরা দীর্ঘদিন প্রিভেন্টিভ মেজার যেমন গ্রহণ করিনি, আবার রিয়াক্টিভ মেজার যেটা পানিশমেন্টের ব্যবস্থা, সেটাও আমরা গ্রহণ করিনি। ধর্মীয় স্কলাররা বলছেন গুজবের সূত্র ধরে যে কোনো ধরনের হামলাই ধর্মীয়ভাবে সমর্থন করে না। উল্টো প্রতিটি ধর্মেই এ ধরনের কাজকে কঠোরভাবে বিধিনিষেধ দেওয়া হয়েছে। ধর্মীয়ভাবেও কঠোর শাস্তির বিষয়ও বলা আছে। গুজব ছড়ানো হারাম। অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের নিরাপত্তা, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই মুসলিম সমাজে যারা অন্য ধর্মাবলম্বী শান্তির সাথে বসবাস করবে, তাদের উপাসনালয়, তাদের যে দেবদেবী বা তাদের যে পূজার সামগ্রী এবং তাদের জীবন সম্পদ, এটা মুসলমানদের কাছে আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ শান্তিপূর্ণ অবস্থানকারী এভাবে কোনো অন্য ধর্মাবলম্বী ব্যক্তির জীবন ক্ষয় করে, তারও বিচারে বিচারের সম্মুখীন সে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার নিয়ন্ত্রণে বিভিন্ন অ্যাপস ফিল্টারিংয়ের পাশাপাশি প্রয়োজনে অ্যাপস কোম্পানির সাথে দ্বিপাক্ষিক চুক্তির উপর জোর দিচ্ছেন আইটি বিশেষজ্ঞরা। আইনশৃঙ্খলা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, বিগো, লাইকি, এই সংস্থাগুলোর সাথে ওরা যদি বিভিন্নভাবে পারস্পরিক চুক্তিতে এই ধরনের কাজগুলো করেন, ওই ক্ষেত্রে সাথে সাথে কিন্তু ওরা বিভিন্ন কন্টেন্ট বলেন বা কোনো আইডির ব্যাপারে ওরা সহযোগিতা পায় এবং এগুলো গুজবগুলো যাতে ছড়াতে না পারে, আরও বিস্তৃত করতে না পারে, ওই ক্ষেত্রে ওনাদের জন্য এটা সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখবে। গুজব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানোর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার পেছনে থাকাদের পরিচয় জানা গেছে। যে দলের বা যে মতেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ব্যক্তিদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলেন ধর্ম প্রতিমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সমসাময়িক বিষয় নিয়ে সংলাপের আয়োজন করে। এ সময় সাম্প্রতিক সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে এসব সহিংসতার ইন্ধন দেওয়া হয়েছে। একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীর এইগুলি উৎসাহ দিয়েছেন, এগুলি ব্যবস্থা করেছেন। এটা একটা সুপরিকল্পিতভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য
যুগ যুগ ধরে যেটা হিন্দু মুসলমানের একটা সাংস্কৃতিক বন্ধন ছিল সেটা বিনষ্ট করার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। এদিকে সচিবালয়ে আলাদা আলোচনায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ব্যক্তিদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলেন। দাঙ্গামা হাঙ্গামা করার জন্য যারা চেষ্টা করে তারা কোনো দলের হতে পারে না, তারা মানুষ হতে পারে না, তারা একটা অমানুষ জানোয়ার। এবং এই দেশের সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য তারা উগ্রপন্থী মৌলবাদী, তারা হয়তো এই কাজের সাথে জড়িত থাকতে পারে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পূর্ব পরিকল্পিত এই সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মনোবল ফেরাতে উদ্যোগ নেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেন্টি হোটেলে 2 তরুণী ধর্ষণ মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ। এর আগে গত 12 অক্টোবর বিচারক অসুস্থ থাকায় রায়ের তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন আদালত। মামলার 5 আসামি হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিব ও নাইম আশরাফ, শাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়ি চালক বিল্লাল হোসেন। এর আগে 3 অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করে আদালত। পাশাপাশি ওই দিন মামলার 5 আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 2017 সালে বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়। করোনা টিকাদান শুরুর প্রথম 8 মাসে টিকা পেয়েছে দেশের 24% মানুষ। দেয়া হয়েছে 6 কোটি ডোজের বেশি টিকা। কিছু জেলায় টিকাদানের হার প্রায় 40% হলেও 16 জেলায় তা 20%-এর কম। সরকারের হাতে এখন মজুদ আছে 2,67,00,000-এর বেশি টিকা। টিকাদানের গতি বাড়াতে কেন্দ্র বাড়ানো সহ নতুন পরিকল্পনা নেবে স্বাস্থ্য বিভাগ। দেশে এ পর্যন্ত অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম সহ টিকা এসেছে 8,82,00,000 ডোজ। ফেব্রুয়ারিতে শুরু করে এ পর্যন্ত 4 কোটি প্রথম ডোজ এবং 2 কোটি দ্বিতীয় ডোজের করোনা টিকা দেওয়া হয়েছে। সরকারের হাতে এখনও মজুদ আছে অ্যাস্ট্রাজেনেকার 28 লাখ, ফাইজারের 75 লাখ, মডার্নার 2,95,000, সিনোফার্মের 1,51,00,000 এবং সিনোভ্যাকের 10 লাখ ডোজ টিকা। টিকার যে মজুদ বাড়ছে এটি কিন্তু খুব স্পষ্ট এবং এই মজুদের সঙ্গে কিন্তু প্রতি সপ্তাহেই নতুন টিকা সংযুক্ত হচ্ছে। এর পাশাপাশি কোভ্যাক্স ফ্যাসিলিটির কাছ থেকে যে টিকাটি আমরা পাবো বলে প্রত্যাশা করি সেটিরও কিন্তু আমরা ইতিবাচক কিছু বিষয় দেখছি যে আমাদের টিকা আরও বাড়বে। খুলনা, রাঙামাটি ও মেহেরপুর জেলায় টিকা নেয়ার হার সবচেয়ে বেশি 39%। চুয়াডাঙ্গায় 38, মাগুরায় 37 ও পঞ্চগড়ে 34% মানুষ টিকা পেয়েছেন। তবে টিকাদানে পিছিয়ে আছে সুনামগঞ্জ, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া সহ 16 জেলা। এসব জেলায় টিকা নেয়ার হার 20%-এরও কম। করোনার টিকা নিতে সুরক্ষা অ্যাপে এ পর্যন্ত নিবন্ধন করেছেন 5.5 কোটির বেশি মানুষ। তাদের মধ্যে টিকা নেয়ার অপেক্ষায় 1.5 কোটির বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদানের গতি বাড়াতে সারা দেশে কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। টিকা কেন্দ্র বাড়ানোর বিষয়ে ইপিআই কাজ করছে, জনবল বাড়ানোর বিষয়ে তারা কাজ করছেন, প্রশিক্ষণ প্রদান করছেন। আমরা আশা করি যে ডিসেম্বর নাগাদ এটির একটি ইতিবাচক পরিবর্তন হবে এবং এখন পর্যন্ত আমরা যে সংখ্যক মানুষকে টিকা দিয়েছি অন্তত আমাদের কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর 50% মানুষকে আমরা অন্তত ওই সময়ের মধ্যে টিকাটি দিয়ে দিতে পারি। দেশে এ পর্যন্ত করোনার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ 56% এবং নারী 44%। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনের বেলায় অটোরিকশা চালালেও রাতে ফাঁকা বাসার খোঁজ করত চক্রের মূল হোতা সাব্বির। গ্রিল কেটে চুরি করত মালামাল, পরে সেই মাল বিক্রিতে সহায়তা করত চক্রের বাকি সদস্যরা। সম্প্রতি ভাসানটেকের এক বাসায় চুরি মামলায় চক্রের মূল হোতা সহ 8 জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে চক্রটি 12 বছরে কয়েক হাজার চুরির সঙ্গে জড়িত। রাজধানীর উত্তর ভাসানটেকের 156/2 নম্বর বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় 18 অক্টোবর রাত 3টায় মই দিয়ে দোতলায় উঠে গ্রিল কাটার চেষ্টা করছেন এক ব্যক্তি, নিচে পাহারায় আরও 2 জন। গ্রিল কেটে ওপরে ওঠার পর চোখে পড়ল সিসিটিভি ক্যামেরা, পরে সেটিকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন ওই ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ করেন বাসার ভাড়াটিয়া। আমার ওখানে অর্নামেন্ট ছিল 4.5 ভরি, ল্যাপটপ ছিল, ট্যাব ছিল, মোবাইল ছিল। ক্যাশ টাকার অ্যামাউন্ট আসলে 25-30-এর মতো ছিল, প্রায় 5 লাখ টাকার মতো ছিল আর কি, সব যদি আমি ইনক্লুড করি আর কি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিচে দাঁড়িয়ে থাকা ব্যক্তির নাম সাব্বির বলে নিশ্চিত হয় পুলিশ। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সাব্বিরকে। তার তথ্যে গ্রেপ্তার হন বাকি 2 ব্যক্তিও। সহায়তাকারী হিসেবে গ্রেপ্তার হয় আরও 5 জন। জব্দ করা হয় চুরি হওয়া মালামাল।
পুলিশ বলছে ফাঁকা বাসা পেলেই গ্রিল কেটে চুরি করে পেশাদার এই চক্রটি। তারপর চুরির জিনিসপত্র রাখার দায়িত্ব দেওয়া হয় 2 নারীকে, আর তা বিক্রি করত তাদের আরও 3 সহযোগী। বাসানটেক একটা বস্তি অধ্যুষিত এলাকা, এরা মূলত এই বস্তির আশেপাশে এই এলাকাটাকে বাইছে নেয়। যেমন আপনার এই যে বাগানবাড়ি, পকেট গেট, তারপর মাটিকাটা, মানিকদি, এই সমস্ত এলাকাগুলো বেছে নেয় এবং তারা এখানে চুরি করার পর তারা চম্পট হয়ে যায়, এলাকায় আর কিছুদিন থাকে না। যখন আবার একটু পরিবেশ পরিস্থিতি ভালো হয় তখন তারা আবার সুযোগ বুঝে এলাকায় এসে এই চুরি সংগঠিত করে। সাব্বির, কালু ও জসিমের নামে থানায় ডজন খানেক মামলা রয়েছে। 12 বছরে কয়েক হাজার চুরির সঙ্গে জড়িত চক্রটি, বলছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কিছু রুটে চলছে ফিটনেসহীন বাস। লক্কর ঝক্কর এসব যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি থাকলেও তার তোয়াক্কা করছেন না চালকেরা। পুলিশকে টাকা দিয়ে এসব বাস চালানোর কথা জানিয়েছেন তারা। যাত্রীরাও নিরুপায় হয়ে চড়ছেন এসব গাড়িতে। গাবতলীর পাশের বেড়িবাঁধ সড়ক ধরে চলাচল করছে এসব লক্কর ঝক্কর বাস। কোনোটির নেই লুকিং গ্লাস, তো কোনোটির পেছনের অংশ ভাঙা। এ রুটে চলাচল করে প্রত্যয় সেন্ট্রাল লাইনের অন্তত 70টি বাস ও 50টি লেগুনা। চালকরা বলছে পুলিশকে টাকা দিয়ে বাস চালাচ্ছেন তারা। এভাবেই চালাইতেছি, সব গাড়ি, রোডের গাড়ি এরকম। সব পুলিশ ধরে না, ধরে, তারা টাকা খায়। এই রোডে আর তো ভালোভাবে চলে না, কারণ এই রোডে সব অন্য রোডেতে বাদ হয়ে এই রোডে আসে। দিয়াবাড়ি, গাবতলী, বছিলা, কামরাঙ্গীরচর, বাবুবাজার ব্রিজ পর্যন্ত যাত্রী পরিবহন করে এসব বাস। যাত্রীরা বলছেন নিরুপায় হয়ে সব জানে ওঠেন তারা। সবসময় এখানে চলাফেরা করে, তাদের সবার জন্য আসলে কষ্টেরই ব্যাপার এটা। ভয় লাগে না এই গাড়িতে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমি আজ ফার্স্ট উঠলাম, মানে আমি যাতায়াত করি যাত্রাবাড়ির দিকে, কিন্তু আমার বাবুবাজার দিকে যাইতে হবে। শুধু এ রুটই নয়, রাজধানীর বেশ কিছু রুটে তুরাগ, প্রজাপতি, বলাকাও, অনাবিল পরিবহনের বেশ কিছু লক্কর ঝক্কর বাস চলছে। গবেষকরা বলছেন ফিটনেসবিহীন যানবাহন দুর্ঘটনা প্রবণ। এই গাড়িগুলো একদিকে যেমন যানজটের কারণ হয়, কারণ নষ্ট হয়ে রাস্তায় আপনার পরে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করে, পাশাপাশি দুর্ঘটনারও কিন্তু তৈরি করে। কারণ ইন্ডিকেটর দিয়ে যখন সে ডানে বামে যাচ্ছে, পেছনের গাড়ি কিন্তু বুঝতে পারে না। পাশাপাশি ব্রেকের সমস্যা বা অন্যান্য সমস্যা ত্রুটির কারণে তারা কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটায়। পুলিশ বলছে গত মাসেই 26টি ফিটনেসবিহীন যানবাহন জব্দ করা হয়েছে। প্রায়ই পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই ধরনের ফিটনেসবিহীন গাড়ি আমাদের ঢাকা মহানগরের চলাচলের ক্ষেত্রে যথেষ্ট বিধিনিষেধ আছে, এবং ঢাকা মহানগরের ট্রাফিক পুলিশ, সেই সাথে আমাদের ডিএমপি থেকে আমাদের যে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট আছে, এই মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা কিন্তু এই ফিটনেস গাড়ির বিরুদ্ধে প্রায়ই অভিযান করে থাকি। বাস মালিক সমিতির তথ্য অনুযায়ী রাজধানীর আশেপাশে চলাচল করছে অন্তত 5000 বাস, মিনি বাস। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। আমাদের আরো যা থাকবে। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েই চলেছে। রিজার্ভ ভালো থাকায় নেতিবাচক প্রভাব না পড়ার আশা। চলতি শতকে বিশ্বের গড় তাপমাত্রা বাড়তে পারে 2.7 ডিগ্রি সেলসিয়াস, জাতিসংঘের সতর্কতা। মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে টানা 22 দিন নদী সাগরে নিষেধাজ্ঞা থাকলেও রক্ষা হয়নি মা ইলিশ। আড়তগুলোতে আসছে বিপুল পরিমাণ ডিমওয়ালা মা ইলিশ। জেলেদের দাবি, গত বছরের তুলনায় এবার 10 দিন আগে নিষেধাজ্ঞা দেয়ায় সময় মতো মা ইলিশ ডিম ছাড়তে পারেনি। মঙ্গলবার রাতে শেষ হয়েছে 22 দিনের নিষেধাজ্ঞা। নদী সাগরে নেমেছে জেলেরা, কিন্তু বরিশালের চন্দ্রমোহন, বেলতলা, পোর্ট রোড, ইলিশ মোকাম সয়লাব ডিমওয়ালা ইলিশে। জেলেদের দাবি, গত বছরের তুলনায় এবার 10 দিন আগেই নিষেধাজ্ঞা জারি করায় সময় মতো ডিম ছাড়তে পারেনি মা ইলিশ। যে সময় অভিযান দিয়েছেন তার 15 দিন পরে আর অভিযান দেওয়া উচিত ছিল। এইতে আমরা শ্রমিক যারা আছি আমরা মরে গেছি, একটা মাছেও ডিম ছাড়ে নাই। সারা বাজারে ডিমওয়ালা মাছ, এই মাছ যদি নদীতে থাকতো সারা জীবন মাছ পড়তো, ইলিশ মাছ। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, যে পরিমাণ ডিম ছেড়েছে তা সংরক্ষণ করতে পারলেই পূরণ হবে লক্ষ্যমাত্রা। ইলিশ সারা বছর ডিম দেয়। যে মাছগুলো আমরা নদী থেকে আহরণ করেছি সেই মাছের ডিম থাকবে। আমরা আশা করছি যে আমাদের যে উদ্দেশ্যে এই অভিযান আমরা দিয়েছি, আমাদের সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা সফল হয়েছে। 22 দিন পরও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এর জন্য নিষেধাজ্ঞার সময় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ উজানে অবাধে মাছ শিকারকে দায়ী করছেন ভোলার জেলেরা। যা ধরা পড়ছে তার বেশিরভাগই আবার মা ইলিশ। অন্য বছর আমরা যেই পরিমাণ মাছ পাইছি
এই পরিমাণে এই বছর মাছ আমরা পাইনি। অভিযান মানে না, এরা মাছ ধরে লাইছেন, আমরা না আমার দিকে মাছ পাইতাছি না। অভিযানটা কিছুদিন বাদে দিত, জেলেরও ভালো হইতো বা মাছেরও ডিম ছাড়তে পারত। নিষেধাজ্ঞার সময় নিয়ে জেলেদের অভিযোগ থাকলেও মৎস্য কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। আমাদের যে ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এইটা বিভিন্ন অঞ্চলের জেলেদের সঙ্গে মতামত নিয়ে, মৎস্যজীবীদের সংগঠনের মতামত নিয়ে এবং আমাদের কেন্দ্রীয় যে বিশেষজ্ঞ প্যানেল আছে, এখানে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এবার ভোলায় 1,78,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্য ধরা হলেও তা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন জেলেরা। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে ভোলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল, নদী ও সাগরে তো মাইলিশ ধরার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু তারপরে এটা কেন রক্ষা হয়নি এবং এ নিয়ে আসলে জেলে ও মৎস্য বিভাগ কি বলছে, তাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন, ভোলার বাস্তবতা ঠিক সেরকমই। আমি সকাল থেকে ভোলার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রে ঘুরেছি, জেলেদের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকেই আমাকে এক বাক্যে জানিয়েছেন যে এবারের মৎস্য অভিযানটি 10 দিন আগে দেওয়ার কারণে অনেকটাই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। তারা আমাকে জানিয়েছে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর সহ উজান অঞ্চলের জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে অবাধে ইলিশ মাছ শিকার করার কারণে এখন নদীতে তারা মাছ পাচ্ছেন না। যা পাচ্ছেন তার মধ্যে আবার অনেকেই ডিমওয়ালা মাছ তারা পাচ্ছেন। এই ডিমওয়ালা মাছ কেন পাচ্ছেন জানতে চাইলে তারা একই কথা বলছেন যে সময় মতো নিষেধাজ্ঞাটি জারি করা হয়নি। যদি 10 দিন পরে নিষেধাজ্ঞাটি জারি করা হতো তাহলে এখন মাছগুলি ধরা পড়তো, ডিম ছেড়ে ধরা পড়তো, ডিম ছাড়া মাছ। যে কারণে তারা এই অভিযানকে একেবারে ব্যর্থ মনে করেছেন। জেলেরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এটা খুব হলফ করেই বলেছেন, জোরালো ভাবে বলেছেন যে তাদের সঙ্গে কথা না বলে নিষেধাজ্ঞা জারি করার কারণেই এমনটি হয়েছে। তারা আরো দাবি করেছেন সামনের দিকে যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য নিষেধাজ্ঞার আগে মৎস্য বিভাগ যেন জেলেদের সঙ্গে আলাপ করে কাজটি করেন। অপরদিকে জেলা মৎস্য বিভাগ বলেছেন যে জেলেদের সঙ্গে আলাপ করা হয়েছে, কিন্তু মাছের যে ডিম ছাড়ার বিষয়টি সেটি স্থান ভেদে ভিন্ন রকম হয়ে থাকে। যেমন কক্সবাজারের মাছ অনেক আগেই ডিম ছেড়ে দিয়েছে বলে মৎস্য বিভাগ দাবি করছে, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো ভোলার সকল মাছ ডিম ছাড়তে পারেনি। যদি একটু পরে হতো তাহলে হয়তোবা মাছ ছাড়তে পারতো বলে মৎস্য বিভাগ স্বীকার করলো। ক্যামেরার সামনে তারা এই কথা বলতে রাজি হননি। তারা অফ দ্য রেকর্ড বলেছেন যে সময় মতো দেওয়া হয়েছে, কিন্তু আরেকটু পিছনে হলে হয়তো ভালো হতো। কিন্তু যেহেতু বিশেষজ্ঞ প্যানেল, মৎস্য বিভাগের প্যানেল সারা দেশের তথ্য নিয়ে একটি বিশেষ বিবেচনায় এই নিষেধাজ্ঞাটি জারি করে থাকে, সেক্ষেত্রে তাদের জারি করার সিদ্ধান্তটি ভুল হয়েছে বলে মৎস্য বিভাগ মনে করছেন না, তবে জেলেরা এটাকে ভুল বলেই দাবি করছেন। আর মৎস্য বিভাগ আরেকটি বলেছেন যে পরিমাণ ডিম ছেড়েছে তাতেই তারা সন্তুষ্ট। এই ডিমও যদি সংরক্ষণ করা যায় তাহলে ভোলার যে লক্ষ্যমাত্রা আছে এবছর সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে। তবে জেলেরা বলছেন যেহেতু অসময়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যদি পূর্ণিমাকে সামনে রেখে নিষেধাজ্ঞা জারি করা হতো তাহলে মাছগুলো সময় মতো ডিম ছাড়তে পারতো, এখন তারা মাছ পেতেন। কিন্তু সময় মতো দেওয়ার না কারণে মাছগুলি ডিম ছাড়তে পারেনি। এই ছিল আমার কাছে। টাকার বিপরীতে অব্যাহত রয়েছে ডলারের মূল্য বৃদ্ধি। খোলা বাজার ও নগদ মূল্যে ডলার বেচাকেনা হচ্ছে 90 টাকা 10 পয়সায়, যা কিনা এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। তবে রিজার্ভ শক্ত অবস্থানে থাকায় অর্থনীতিতে ডলারের দাম বৃদ্ধি খুব একটা প্রভাব ফেলবে না বলছেন অর্থনীতিবিদরা। প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স 3 মাস ধরে ধারাবাহিকভাবে কমছে। রপ্তানি আয়ও চলছে ভাটা। এর সাথে বেড়েছে আমদানি ব্যয়, ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে অব্যাহত রয়েছে ডলারের দাম বৃদ্ধি। গত বছর এই সময় ডলারের দাম ছিল 84 টাকা 80 পয়সা, কিন্তু এখন সবশেষ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে 85 টাকা 65 পয়সা। তবে খোলা বাজার ও নগদ মূল্যে কিনতে হচ্ছে এর চেয়ে বেশি দামে। খোলা বাজারে ডলার 89 টাকা 90 পয়সা থেকে 90 টাকা 10 পয়সায় কেনাবেচা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমদানি বেড়ে গেছে। এছাড়া নতুন করে বিদেশে যাওয়া শুরু হয়েছে, এর ফলে ডলারের ওপর চাপ পড়েছে। তবে বাজারে ডলারের সংকট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলছে কেন্দ্রীয় ব্যাংক। এখন মার্কেটে ডলার বেড়ে গেছে, ডলারের এখন খুব ডিমান্ড পড়ছে, মাঝখানে তো কম ছিল। এখন যেহেতু আমাদের
শুরু হয়েছে, ইম্পোর্ট শুরু হয়েছে, এমন মেশিনারি ইম্পোর্ট করতে হচ্ছে, র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হচ্ছে, সবগত কারণে ডলারের পর একটা চাপ চলে আসছে। বাংলাদেশ ব্যাংক গত পরশু দিনও তো $100 মিলিয়ন সেল করছে তিনটে ব্যাংকের কাছে। সুতরাং এইটা সাময়িক। তবে ডলারের চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টিকে সাময়িক বলছেন অর্থনীতিবিদরা। অনেকদিন পর আমদানি কার্যক্রম সচল হওয়ার পাশাপাশি চাহিদা বাড়ার কারণেই এই দর বৃদ্ধি। অস্বাভাবিক কিছু নয় বলে আমি মনে করছি, এবং যে পরিমাণ রিজার্ভ আমাদের আছে সেখানে অবশ্যই আমি মনে করছি এটা সেন্ট্রাল ব্যাংক তাদের নজরের মধ্যে এটা আছে, এবং যে জায়গায় গিয়ে মার্কেটটাকে স্টেবল করার প্রয়োজন হবে বা যখন মার্কেটে আপনার ডলার ছেড়ে এটাকে স্টেবল জায়গায় তাই নিয়ে আসতে হবে, সেই জায়গাটা অবশ্যই সেন্ট্রাল ব্যাংক দেখছে। বর্তমানে খোলা বাজারের সঙ্গে ব্যাংকিং চ্যানেলে ডলারের দামের পার্থক্য 4.5 টাকা ছাড়িয়ে গেছে, স্বাভাবিক সময়ে যা 2 থেকে 2.5 টাকার মধ্যে থাকে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অসময়ের বন্যা ও তিস্তাপাড়ের ভাঙনে কুড়িগ্রাম লালমনিরহাটের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে গেলেও এখনও রয়ে গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভেসে গেছে সারা বছরের কষ্টের ফসল। এতে চরম লোকসানে পড়েছেন কৃষকেরা। নষ্ট হয়ে গেছে অন্তত 3000 হেক্টর জমির ক্ষেত খামার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর গতিয়াশ্যাম এলাকার হবিজল মিয়া 2 একর জমি লিজ নিয়ে ফসল আবাদ করলেও অকাল বন্যায় নষ্ট হয়ে গেছে সব। এখন 3 থেকে 4 ফুট বালুর নিচে ঢেকে আছে তার কষ্টের ফসল। বন্যা আসে একেবারে বালা পড়ি, এমন ক্ষতি হচ্ছে আর সারা যায় না। একই অবস্থা জেলার 500 হেক্টর ফসলি জমির। বালু জমে যাওয়ায় এই মৌসুমে সেখানে আর চাষের উপায় না থাকায় ক্ষতিগ্রস্ত অনেক কৃষক। ধান ছিল, মরিচ ছিল, আলু ছিল, বাগুন, টমেটো যেটাই ছিল সমস্ত জিনিস আমাদের এলাকায় নষ্ট হয়ে দেখা গেল। ইঞ্জিন করে হয়তো করা অবশ্যই করাও আর যাবে না, বালা পড়ছে আর আবাদ হবে না। কৃষি বিভাগ বলছে বালু জমেছে কমপক্ষে 500 হেক্টর জমিতে। এর মধ্যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে 200 হেক্টর জমির ফসল। এতে ক্ষতি প্রায় 3 কোটি টাকা। আমরা সরিষা, ডাল ফসল সহ বিভিন্ন ফসলের আমরা প্রণোদনা কর্মসূচি দিয়েছি। এছাড়াও পরবর্তীতে বড় ফসলের কর্মসূচি প্রদান করা হবে। এদিকে লালমনিরহাটে আর কদিন পরই ধান কেটে ঘরে তোলার কথা থাকলেও কৃষকদের সেই স্বপ্ন ভেসে গেছে তিস্তার পানিতে। কৃষি বিভাগের হিসেবে জেলার একদিনের বন্যায় তলিয়ে গেছে 2500 হেক্টর জমি। আমার সমস্ত আবারটাই একদিনের বন্যায় সমস্ত শেষ হয়ে গেছে। এখন পাকা ধান, এখন মনে করো ধান নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে চলবো, কিভাবে বাচ্চা খরচা মানুষ করবো? 30 কোটি 46 লক্ষ টাকা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমাদের এর মধ্যে এই আওতায় প্রায় 17,000 কৃষক পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়। সরকারি প্রণোদনার অর্থ না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমন মৌসুমের শেষে বাদামি, গাছফড়িং, মাজরা সহ বিভিন্ন প্রকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় লোকসানের শঙ্কায় কৃষক। পোকার আক্রমণের কথা স্বীকার করে কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। আর কয়েকদিন পরই ধান ঘরে তুলবে কৃষক, কিন্তু এই সময় নতুন করে পোকার আক্রমণ দেখা দেয় দুশ্চিন্তায় তারা। এই অবস্থায় ফলন নিয়ে শঙ্কায় কুষ্টিয়ার চাষিরা। মৌসুমের শুরুতেই কালো মাথা, মাজরা পোকা ও কারেন্ট পোকার কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। যশোর জেলায়ও ধান খেতে পোকার আক্রমণ। একটা পোকা আছে শিকড় পর্যন্ত খাই ফেলছে, ধানের গাছ একবারে হারা যাচ্ছে। আমরা ওষুধপাতি দেবো, কাজ হয়নি, যার কারণে এখন নিরুপায় হয়ে থুয়ে দিচ্ছি। লোকসানের শঙ্কায় থাকা কুড়িগ্রামের কৃষকরা বলছেন নানা কীটনাশক প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যায়নি। কারেন্ট পোকা ধরছিল, 2-3 দিনের মধ্যেই সব ধান শেষ হয়ে গেছে। দিনাজপুরের সার, বীজ, মজুরি ছাড়াও বাড়তি অর্থ গুনতে হচ্ছে বালাইনাশকের জন্য। এতে বেড়ে গেছে ধানের উৎপাদন খরচ। এই অবস্থায় লোকসানের শঙ্কা করছেন কৃষকরা। বেলাস্টার বীজ দেওয়া হয়েছে, তারপরও দেখতেছি আরো বেশি করে বাড়তেছে। তবে এই সমস্যায় কৃষি কর্মকর্তাদের সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। কৃষি অফিসাররা এসে কোনো একটা যে কাজ কাম করবে এটা আমাদের বলবে। কৃষি অফিসার আসার কথা, ওদের সাথে আসছে না, দেখা হচ্ছে না। এখন বীজ দিচ্ছি ডিলারের পরামর্শ। জমিতে পোকার আক্রমণের কথা স্বীকার করে কৃষি কর্মকর্তারা কীটনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছেন। ভ্যাপসা, গরম, মেঘাচ্ছন্ন আবহাওয়া, এটার জন্য মাঠে কিছু বিপিএইচ দেখা যাচ্ছে। পাতা মরানো পোকা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো দমন করার জন্য আমাদের টিম সর্বক্ষণ কাজ করে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে গত বছরের তুলনায় এবার আমনের আবাদ কমেছে 380 হেক্টর।
এছাড়া পোকার আক্রমণ আর বৃষ্টিতে ধান হেলে পড়ায় ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, দিনাজপুরে আমন ক্ষেতে কি ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে, আর ধানের পোকার আক্রমণ রোধে কৃষি অফিস থেকে কি ধরনের পরামর্শ দেওয়া হয়েছে? সালাউদ্দিন, শুনতে পাচ্ছেন? আমরা আবারও সংযোগটি স্থাপনের জন্য চেষ্টা করছি। সালাউদ্দিন, দিনাজপুরে কি ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে জানাবেন? হ্যাঁ, দিনাজপুরে যদি বলা যায় ধান আবাদের জন্য কিন্তু দিনাজপুর বিখ্যাত এবং এই জেলা থেকে প্রচুর ধান, চাল অন্যান্য জেলায় যেমন রপ্তানি করা হয় তেমনি এই এলাকার কৃষকের মাঝে কিন্তু এখন প্রধান যে দুশ্চিন্তা, তাদের যে জমিতে ধান বের হচ্ছে সেই ধানের পোকা, সেই পোকার মধ্যে ধরেছে। তারা বলছেন যে তারা চান যে তাদের ফসল রক্ষার জন্য যে কীটনাশক প্রয়োগ করলে, যে পদ্ধতি প্রয়োগ করলে তারা তাদের ফসল রক্ষা করতে পারবেন, সেই পরামর্শটুকু তারা কিন্তু যথাযথ পাচ্ছে না। কৃষি কর্মকর্তারা দাবি করছেন যে তারা পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমি মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে জেনেছি তারা বলেছেন যে তারা যে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করছেন ফসল রক্ষার জন্য, সেটি মূলত কীটনাশক উৎপাদনকারী বিক্রেতা যে প্রতিষ্ঠান আছে তারা যে ধরনের পরামর্শ দিচ্ছেন, তারা যে ধরনের মিশ্রণ করে প্রয়োগ করতে বলছেন সেটি তারা প্রয়োগ করছেন, কিন্তু এতে করে তাদের ফল হচ্ছে না, তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং তারা মাঠে এসে দুশ্চিন্তায় ভুগতেছেন যে তাদের যে সবুজ ফসল সোনালী রূপ ধারণ করবে তার আগে সেটি বিবর্ণ হয়ে যাচ্ছে কীট পতঙ্গ এবং বিভিন্ন ধরনের বালাইয়ের কারণে। এ নিয়ে কিন্তু কৃষকরা দুশ্চিন্তায়। তারা বলছেন যে যদি ভবিষ্যতে বিভিন্ন যেমন জাত উদ্ভাবন করেছেন কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও, যেমন পোকামাকড় দমনের ক্ষেত্রে যদি কৃষি বিভাগের গবেষণা এই ধরনের কোনো পদ্ধতি আবিষ্কার করা হয় বা এই বিষয়টা নিয়ে কৃষি বিভাগ চিন্তা করে, তাহলে হয়তো তাদের এই কষ্টের ফসল তারা ঘরে তুলতে পারবেন এবং তারা যেমন আর্থিকভাবে লাভবান হবে, দেশের খাদ্য ঘাটতি পূরণও এই তাদের বাড়তি ফসলের সহায়ক হবে, এমনটাই কৃষকদের দাবি এবং তারা এই আক্ষেপগুলি প্রকাশ করেছিলেন আমার কাছে বারবার। উদ্বোধনের 4 বছর পার না হতেই ফাটল দেখা দিয়েছে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্পের 2টি পিলারে। র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দিলেও আতঙ্কিত নগরবাসী। সিটি কর্পোরেশন বলছে ডিজাইন ও নির্মাণ ত্রুটির ফলেই পিলারে ফাটল। নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, ভারী যানবাহন চলাচল করায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। 2013 সালে উদ্বোধন করা হয় বহদ্দারহাট ফ্লাইওভার, কিন্তু যান চলাচল কম থাকায় মূল নকশা পরিবর্তন করে 2017 সালে ফ্লাইওভারের সঙ্গে যুক্ত করা হয় র্যাম্প। তবে উদ্বোধনের 4 বছর না যেতেই সেই র্যাম্পে দেখা দিয়েছে ফাটল। এই অবস্থায় সোমবার রাতে র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে সৃষ্টি হয়েছে যানজটের আর দুর্ঘটনার আশঙ্কায় নগরবাসী। এখানে যদি উন্নত মানের কাজ না হয়, কাজে যদি গাফিলতি না হয়, 4 বছরে একটা এত বড় ফ্লাইওভার ধসে যাওয়ার কথা না। ফ্লাইওভার উপর থেকে বন্ধ করে দেওয়ার জন্য এখানে জামজাট হইতেছে, আমাদের চলতে ফিরতে অনেক অসুবিধা হয়েছে। র্যাম্পটি নির্মাণের দায়িত্ব পালন করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত ভারী যানবাহন চলায় এমন ফাটল দেখা দিয়েছে। 2017 সালে যখন যান চলাচলের জন্য উপযোগী করা হয়েছে তখন ওইখানে ব্যারিয়ার ছিল, কর্পোরেশনকে হ্যান্ড ওভার করার সময় কিন্তু ব্যারিয়ার সময় হ্যান্ড ওভার করা হয়েছে। তো পরবর্তীতে আসলে এই ব্যারিয়ার ভেঙে কেন ভারী যানবাহন চলাচল করছে, এটা তো আসলে আমাদের জ্ঞাতরা। এটা গ্ল্যান্স এটা দেখে এই মুহূর্তে বলা যাবে না এটা কি ডিজাইন ফেলিওর না কনস্ট্রাকশন ফেলিওর, তবে এটা যে কোনো কারণেই হোক এটা ওভারলোডের গাড়ি চলার কারণে এই ফেলিওরটা হয়েছে। ফ্লাইওভার ও র্যাম্প নির্মাণের পর 2019 সালের ডিসেম্বরে এগুলো তদারকির দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের দাবি, নির্মাণ ত্রুটির কারণে র্যাম্পে ফাটল দেখা দিয়েছে। এখানে 2টা ফিলিয়ারে 2টা বড় বড় ফাটল, রাউন্ড করে ফাটল দেখা দিয়েছে। হ্যাঁ, কেন ফাটল দেখা দিয়েছে আমি সাধারণ জ্ঞানে যেটা বুঝি সেটা হচ্ছে নির্মাণ ত্রুটি আছে বলে হয়তো এটা হতে পারে। 2012 সালে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারটি নির্মাণের সময় গাড়ার ধসে নিহত হয়েছিল 17 জন। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকতের ছোড়া গুলিতে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহার। রাসায়নিক পরীক্ষায় এমন প্রমাণ মিলেছে বলে সাক্ষ্য দিয়েছেন দুই পরীক্ষক। ষষ্ঠ দফার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। এর আগে মঙ্গলবার সকালে সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। এদিন 14 জনের সাক্ষ্য নেওয়া হয়। এ পর্যন্ত সিনহা হত্যা মামলায় 57 জনের সাক্ষ্য গ্রহণ হলো। ষষ্ঠ দফার সাক্ষ্য গ্রহণ চলবে 27 অক্টোবর পর্যন্ত। গত বছরের 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। অস্ত্র পরীক্ষা করেছেন সেই দুজনের রাসায়নিক পরীক্ষকও সাক্ষী দিয়েছে। তারা বলেছেন যে সেই অস্ত্র থেকে লিয়াকতের অস্ত্র থেকে ফায়ার হয়েছে, এটা তারা সাক্ষীতে বলেছে। অন্তত 100 কোটি টাকা লেনদেন হলেও কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি অ্যাকাউন্টে রয়েছে মাত্র 80 লাখ টাকা। এক ব্রিফিংয়ে মঙ্গলবার দুপুরে র্যাব জানায় 1,03,000 টাকা লাভের প্রলোভন দেখিয়ে প্রায় 30,000 গ্রাহকের সাথে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি। এটাকে রাজধানী পল্লবী থেকে পরিচালক সহ 10 জনকে গ্রেফতার করা হলেও প্রতিষ্ঠানটির মালিক এখনও পলাতক। আমানতের টাকা ফেরত না দিয়ে নানাভাবে হয়রানি ও মারধরের শিকার হচ্ছেন মিরপুরের কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির গ্রাহকরা। প্রতারিত গ্রাহকরা জানান, প্রথম কয়েক মাস গ্রাহকের টাকা দিলেও 4-5 মাস পর তা বন্ধ করে দেওয়া হয়। মূলধন তো ফেরত দিতেই আসে না, গেলে আজকে আসেন কালকে আসেন এরকম করতে করতে এই পর্যন্ত 2019 সালে আমরা এটা করছি। আমি ঢাকা শহর থাকতে পারতেছি না, একা কামাই করে আমি আমার মূল টাকাটা দিয়ে দেন। হ্যাঁ, আজকে আমার 6 মাস ধরে ওদের সাথে কথাই বলছি। 518 হলেও অন্তত 30,000 মানুষ প্রতিষ্ঠানটির প্রতারণার শিকার। 100 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, তো বাকি টাকা মানি লন্ডারিং হয়েছে। মানি লন্ডারিং মামলা যখন হবে এবং প্রতারিত যারা হয়েছেন তারা যদি মামলা করেন, পরবর্তী সময় তার সম্পদ বাজেয়াপ্ত হলে তখন কিন্তু তালিকা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হয়তো দেওয়ার একটা আদেশ বিজ্ঞ আদালত দিতে পারেন। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রতি লাখে 3,000 টাকার লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখাতো প্রতিষ্ঠানটি। আমানত সংগ্রহ করলেও দীর্ঘদিন গ্রাহকদের কোনো লভ্যাংশ দিচ্ছিল না তারা। কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এই নামে চেক বই করছে এবং ওটার উপরে লেখা আছে জসিম গ্রুপের প্রতিষ্ঠান। কোনো সমিতি কোনো গ্রুপের প্রতিষ্ঠান হয় না, সমিতির হচ্ছে সকল সদস্যের সমান অধিকার থাকে। প্রতারণার অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির সভাপতি জসিমউদ্দিন নিজের নামে 8টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে অর্থ পাচার সহ একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী আর অভিভাবকরা স্বাস্থ্যবিধি কতটা মানছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। আপনি আমার ঠিক পেছনটা যদি দেখেন তাহলে দেখবেন যে কিছুক্ষণ আগে এখানে একটি আজকে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের একটি শাটল ট্রেন এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেমেছে এবং সেই ট্রেনের থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এখানে আসছে এবং আমরা যেটি সকাল থেকে দেখছি সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে যে পরীক্ষা সেটিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা তৎপর আছেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টরের সাথে কথা বলেছি, চট্টগ্রামের একজন হাটহাজারী সার্কেলের একজন এসপির সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যেহেতু আজকে এইবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1,83,161 জন পরীক্ষার্থী অংশ নেবে, আজকে তার মধ্যে 42,668 জন পরীক্ষার্থী অংশ নেবে। সঙ্গত কারণে তারা আসলে নিরাপত্তার যে বিষয়টি সেটিকে আসলে চূড়ান্তভাবে দেখছেন এবং তারা মনে করছেন যে এখানে যত শিক্ষার্থী আছে তারা যাতে নির্বিঘ্নে তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে এবং একজন শিক্ষার্থীও যাতে আজকের পরীক্ষা থেকে বাদ না যায় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছেন। আমরা পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি
চট্টগ্রাম মহানগর যে মহানগর সড়কে যে সমস্ত ট্রাফিক পুলিশ আছেন তাদের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন এবং পথে যাতে কোনো রকম যানজট না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা আসলে কাজ করছেন। আমরা বলে রাখি যে আজকে বি ইউনিটে 1221টি আসনের বিপরীতে মোট 42,668 জন পরীক্ষার্থী অংশ নেবেন। প্রতি আসনের বিপরীতে এখানে আজকে লোক ছিল 45 জন। তো এই সবাইকে সুশৃঙ্খলভাবে পরীক্ষাতে অংশ নেওয়ার জন্য পাশাপাশি করোনার যে থাবা সেটি থেকে মুক্ত রাখার জন্য তাদের সবাইকে আসলে মাস্ক পরিধানের যে বিষয়টি সেটি বাধ্যতামূলক করা হচ্ছে এবং আমরা দেখছি যে আসলে স্বপ্রণোদিত হয়ে তারা এই কাজটি করছেন এবং যারা করছেন না তাদেরকে আসলে প্রশাসনের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে মাস্ক। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আজকে যে ভর্তি পরীক্ষা তার সর্বশেষ। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে 5,210 কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 526 কোটি টাকা বা 11.23% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। অর্থ বছরের প্রথম মাস জুলাইতে 942 কোটি ও আগস্টে 1,732 কোটি টাকা কৃষি ঋণ বিতরণ হয়। সেপ্টেম্বরের দিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কৃষি খাতে 2,536 কোটি টাকা ঋণ বিতরণ হয়। ফলে 3 মাসে ব্যাংকগুলো বার্ষিক লক্ষ্যমাত্রার 18.35% ঋণ দিয়েছে ব্যাংকগুলো। তবে এই সময় ঋণ বিতরণ বাড়লেও ঋণ আদায় কমেছে। 3 মাসে আদায় হয়েছে 5,586 কোটি টাকা। গত অর্থ বছরের জুলাই সেপ্টেম্বরে আদায় হয়েছিল 6,277 কোটি টাকা। ফলে আদায় কমেছে 691 কোটি টাকা। সৌদি আরবে খেজুর, ভিয়েতনামি নারকেল, কফি এবং সুইট কর্ন চাষে কৃষি ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়, সৌদির খেজুর, ভিয়েতনামি নারিকেল এবং কফি চাষের জন্য সারা বছর ঋণ নিতে পারবেন কৃষক। তবে সুইট কর্নে ঋণ দেওয়া হবে 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। সৌদির খেজুর চাষে বাগান পরিচর্যার জন্য একর প্রতি 10,05,400 টাকার ঋণ পাবেন একজন কৃষক। ভিয়েতনামি নারিকেল উৎপাদনে ঋণ পাবে 4,29,000 টাকা। সুইট কর্নে চাষে 66,000 এবং কফি চাষে সর্বোচ্চ 3,84,000 টাকা ঋণ দেওয়া হবে কৃষককে। ঋণ পরিশোধের স্বাভাবিক সময় ফসল সংগ্রহের পর থেকে শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই শতকে পৃথিবীর গড় তাপমাত্রা 2.7 ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর এই সতর্কবার্তা দেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন কমানোর কার্যক্রম দ্রুত বৃদ্ধি করা না হলে বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বিশ্ব। এছাড়া পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার এটি শেষ সুযোগ বলে মন্তব্য করেন তিনি, যা 2015 সালের COP21 জলবায়ু শীর্ষ সম্মেলনের চুক্তির লক্ষ্য ছিল। এদিকে কার্বন নির্গমনের হার কমাতে বিভিন্ন দেশের নেওয়া পরিকল্পনা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম। 31 অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন COP26। 5 থেকে 11 বছরের শিশুদের জন্য করোনা ফাইজারের টিকা অনুমোদনের পক্ষে মত দিয়েছে মার্কিন বিশেষজ্ঞ খাদ্য ওষুধ প্রশাসন এফডিএর উপদেষ্টারা। এফডিএ এবং সিডিসির চূড়ান্ত অনুমোদন পেলেই শিশুদের মাঝে শুরু হবে প্রয়োগ। এদিকে 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি 1,451 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী মিলেছে 65,000। রাশিয়ায় একদিনে 1100 মানুষের মৃত্যু হয়েছে। এদিকে ভারতে আবারও বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। মঙ্গলবার দেশটিতে 584 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে 13,500। সংক্রমণ বাড়ায় বেলজিয়ামে আবারও জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। বিশ্বে 24 ঘন্টায় করোনায় 7,500 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা 49,78,000 ছাড়ালো। নতুন 4.25 লাখ রোগী নিয়ে মোট আক্রান্ত 24,52 লাখের বেশি। রাজপ্রাসাদ ত্যাগ করে ভালোবাসার মানুষকে বিয়ে করলেন জাপানের রাজকন্যা মাকো। মঙ্গলবার দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধু কোমুরোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এর জন্য রাজপরিবারের যাবতীয় রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়েছে তাকে। প্রিন্সেস মাকো ভালোবাসার অনন্য নজির গড়লেন জাপানের এই রাজকন্যা। অনেকটা সিনেমার গল্পের মতো ভালোবাসার মানুষকে বিয়ে করতে রাজবাড়ির অভিজাত্যের জীবন প্রত্যাখ্যান করেছেন তিনি। দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধু
কেই কুমোরোকে ভালোবাসতেন রাজকন্যা মাকো। কিন্তু বিয়ের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় দেশটির নিয়মকানুন। জাপানের আইন অনুযায়ী রাজপরিবারের কোনো নারী সদস্য বাইরের কোনো সাধারণ পুরুষকে বিয়ে করতে পারবে না, আর বিয়ে করলে হারাবেন রাজপরিবারের মর্যাদা। যদিও রাজপরিবারের পুরুষদের ক্ষেত্রে এই নিয়ম নেই। ভালোবাসাকে সবকিছুর ঊর্ধ্বে রেখে রাজবাড়ির বিলাসবহুল ও আলিশান জীবন প্রত্যাখ্যান করেছেন মাকো। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে রাজপরিবার ত্যাগ করে নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছেন রাজকুমারী। এতে রাজপরিবারে ফেরার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল তার জন্য। আমার জীবনে কেই একজন অপরিহার্য ব্যক্তি এবং আমাদের একসাথে থাকার জন্য বিয়ের কোনো বিকল্প নেই। আমি জানি আমাদের এই সিদ্ধান্তে অনেক মতবিরোধ রয়েছে, তবে আমাদের যারা সমর্থন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। রাজকীয় মর্যাদার পাশাপাশি রাজপরিবারের বিয়ের রীতিনীতিও পরিহার করেছেন মাকো। প্রত্যাখ্যান করেছেন রাজ তহবিলও। জাপানের রাজপরিবারের নিয়ম অনুযায়ী রাজকন্যা চলে গেলেও তাকে অর্থ সহায়তা দেওয়া হয়, কিন্তু মাকো সেই $13 লাখ অর্থ নিতেও অস্বীকার করেন। আমি মাকোকে অনেক ভালোবাসি এবং আমাদের জীবনের বাকি অংশ আমরা একসাথে কাটাতে চাই। আমরা সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকব। 2012 সালে টোকিও ইন্টারন্যাশনাল খ্রিস্টান ইউনিভার্সিটিতে প্রথম দেখা হয় মাকো এবং কুমোরোর। বর্তমানে যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসেবে কাজ করছেন স্বামী কুমোরো। বিয়ের পর যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা জানিয়েছেন এই দম্পতি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দখলকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এই কথা জানান। এতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিরাষ্ট্র সমাধানের যে সম্ভাবনা তা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমিয়ে আনার প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং সাংঘর্ষিক বলে আখ্যা দেয় বাইডেন প্রশাসন। মিত্রদেশ ইসরায়েলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের এমন অবস্থান বিরল ঘটনা। এর আগে রোববার পশ্চিম তীরে 1355টি বাড়ি নির্মাণের আনুষ্ঠানিকতা শুরু করে ইসরায়েলের গৃহায়ণ মন্ত্রণালয়। 1967 সালে 6 দিনের যুদ্ধে এলাকাটি দখল করে ইসরায়েল। সেমিফাইনালের লড়াইয়ে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে জয় চায় বাংলাদেশের। কঠিন প্রতিপক্ষের সাথে নির্ভুল একটা ম্যাচের আশা বোলিং কোচ ওটিস গিবসনের। অনুশীলনে চোট পাওয়া সোহানকে নিয়ে আছে শঙ্কা। অন্যদিকে বড় জয় মিশন শুরু করা ইংল্যান্ড টাইগারদের নিয়ে সতর্ক। আবুধাবিতে আজ ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। এই ছবিগুলো দেখে বলার উপায় নেই কতটা চাপে আছে বাংলাদেশ দল। ফুরফুরে হাসি মুখে শত কষ্ট ভোলার চেষ্টা মাহমুদুল্লাহ সাকিবদের। এছাড়া যে আর উপায় নেই, লড়াই করতে হবে, টিকে থাকতে হবে বিশ্বকাপের মঞ্চে। সেখানে বড় চ্যালেঞ্জ ইংল্যান্ড, যাদের বিপক্ষে এর আগে কখনোই টি-20 খেলেনি বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সেরা ফর্মে ফিরতে কন্ডিশন উইকেট সম্পর্কে থাকতে হবে বিস্তর জ্ঞান। সেই সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন করা হয়নি। ক্রিকেটাররা যেখানে থাকছেন সেখান থেকে আবুধাবি প্রায় 150 কিলোমিটার। টানা ম্যাচ আর ব্যয়বহুলের ধকলের মাঝে লম্বা ভ্রমণ করতে চায়নি টিম ম্যানেজমেন্ট। টি-20তে ম্যাচের বড় প্রভাবক হয়ে দাঁড়ায় ফিল্ডিং। শ্রীলঙ্কার বিপক্ষের ভুল শুধরাতে আইসিসি একাডেমি মাঠে ফিল্ডিংয়েই বেশি মনোযোগ কোচিং স্টাফের। নিজেদের সানিয়ে নেওয়ার সাথে ভাবনায় রাখতে হচ্ছে ইংল্যান্ডের শক্তি সামর্থ্যের কথা। গেলবারের রানার্স আপ দলটির বড় শক্তি বোলিং লাইন আপ। লেগ স্পিনার আদিল রাশিদ তো হয়ে উঠতে পারেন ত্রাস। মাঠে ভুল হবেই, তবে যারা কম করবে তারাই জিতবে। আমাদের আত্মবিশ্বাস আছে। ব্যাটসম্যানদের সাথে বোলারদের জ্বলে উঠতে হবে। মুস্তাফিজের উপর বিশ্বাস হারাই না আমি। পরিকল্পনা মতো খেলতে পারলে জয় পাবো আমরা। বাংলাদেশের আত্মবিশ্বাস যেখানে তলানিতে ঠেকেছে, সেখানে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড। আসরের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। উইন্ডিজকে 55 রানে অল আউট করে জয় পেয়েছে বড় ব্যবধানে। খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না থ্রি লায়ন্স। টি-20তে বাংলাদেশের বিপক্ষে খেলেনি। নিজেদের দিনে ওরা বিপজ্জনক দল, তবে ওডিআই খেলার অভিজ্ঞতা কাজে দেবে। ওদের কিছু ভালো ক্রিকেটার আছে। প্রতিপক্ষের সাথে নিজেদের পরিকল্পনা নিয়েও আমরা ভাবছি। একাদশে একটা পরিবর্তন আসবে অনেকটাই নিশ্চিত। একজন স্পিনার কমিয়ে নেওয়া হতে পারে পেসার। সেখানে নাসুমের জায়গায় ফিরতে পারেন তাসকিন। ইংল্যান্ডের বিপক্ষে স্পিড স্টারের অতীত পারফরম্যান্স এগিয়ে রাখছে দলে ফেরার রেসে।
পাহাড় সমচাপে বাংলাদেশ দল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে দরকার আত্মবিশ্বাস, দরকার ফুরফুরে মেজাজে মাঠে নামা। সেজন্য চেষ্টা করে যাচ্ছেন মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিবরা। দেখার অপেক্ষা মাঠের বাইরের সব ঘটনা ভুলে কেমন পারফর্ম করে বাংলাদেশ দল। দুর্দান্ত কিছু করতে পারলে আসতে পারে কাঙ্ক্ষিত জয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। পিঠের ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রিজার্ভে রাখা রুবেল হোসেনকে। আসলে 4 ম্যাচে 5 উইকেট নিয়ে দলে বড় ভূমিকা রেখেছেন টাইগার পেস অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পিঠের চোটে পড়লে তার স্ক্যান করানো হয়। তাতে কোমরে ফাটল ধরা পড়ায় তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। করোনা পরীক্ষা শেষে দেশে ফিরবেন সাইফুদ্দিন। তার বন্ধু হিসাবে রুবেলকে পেতে আইসিসির কাছে আবেদন করে বিসিবি। দলের স্ট্যান্ড বাই থাকায় তাকে অন্তর্ভুক্ত করে আইসিসির টেকনিক্যাল কমিটি। দেশের হয়ে এখন পর্যন্ত 28 টি-20 খেলেছেন অভিজ্ঞ এই পেসার, নিয়েছেন 20 উইকেট। একদিকে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের চ্যালেঞ্জ, অন্যদিকে সমালোচনা এড়িয়ে মাঠে পারফরমেন্স করার চাপ। মাহমুদুল্লাহর দলকে অভয় দিচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। চাপের মুহূর্তে কোচিং স্টাফের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন টাইগারদের সফল অধিনায়ক। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে টাইগারদের ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ সাবেকদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও ম্যাচ হাতছাড়া হয়েছে। ব্যর্থতার কাঠগড়ায় ক্রিকেটারদের পারফরমেন্স। খালি চোখে লিটনের 2 ক্যাচ মিস আর মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিকে দায়ী করছেন সমালোচকেরা। এমন অবস্থায় মাহমুদুল্লাহদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি মর্তুজা। লঙ্কা ম্যাচে হারের জন্য মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি আর লিটনের ক্যাচ মিসকে এককভাবে দায়ী করতে নারাজ তিনি। টাইগারদের সফল অধিনায়কের কাঠগড়ায় ডোমিঙ্গোর নেতৃত্বে কোচিং স্টাফের ব্যর্থতাও। শেষ পর্যন্ত সমালোচনাকে এক পাশে রেখে মাঠের পারফরমেন্সে মনোযোগী হতে পারবে তো ক্রিকেটাররা? প্রতিপক্ষরা যখন শক্তিশালী তখন চ্যালেঞ্জ পাহাড় সমান। মাঠে তো আপনাকে পারফর্ম করতেই হবে, কিন্তু পারফর্ম করার আগে যে আপনি যে এত কথা হচ্ছে হবে, এই প্রেশারটা আপনাকে নিতে হবে। বাট আপনি এমন কিছু না বলেন যেহেতু আপনার কথাটা কাউন্ট হবে, কারণ আপনাকে গিয়ে পারফর্ম করতে হবে। টি-20তে প্রথমবার ইংল্যান্ড বাধা, যারা উইন্ডিজকে সর্বনিম্ন রানের লজ্জায় ফেলে বিশ্বকাপ শুরু করেছে। কিন্তু 56 রান চেইজে ইংলিশরা হারিয়েছে 4 উইকেট। ওখানটায় সুযোগ নিতে পারে টাইগার বোলাররা। তাদের কিন্তু ব্যাটিংটা এখনো টেস্ট হয়নি। সো ইফ ইউ ক্যান টেক আর্লি উইকেটস দেন ইট উইল পুট ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি মনে করি ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে, এবং আমরা যদি সেম মোমেন্টামে ব্যাটিং করি তাহলে 160-70 মেবি 170 উপরে রান করা সম্ভব। একটা জয়ে মোমেন্টাম ফিরে পাবে মাহমুদুল্লাহর দল, জবাব দিতে পারবে সমালোচনার। তার আগে একসাথে জ্বলে উঠতে হবে 3 ডিপার্টমেন্টকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাকফুটে থাকলেও শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অতীত পরিসংখ্যান বাংলাদেশকে সাহসী করছে। এশিয়া কাপে আবুধাবিতে আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা। একাদশে নাসুমের জায়গায় ফিরতে পারেন তাসকিন। রান উৎসব না হলেও এখানকার উইকেটে তাড়া করে জয়ের সংখ্যা বেশি। আইসিসি টি-20 বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের দরকার একটা জয়। ইংল্যান্ডের বিপক্ষে কাজটা সহজ হবে না। ব্যাটে বলে ফিল্ডিংয়ের সাথে বাংলাদেশকে উইকেট আর কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্রথম ম্যাচে যা ঠিকঠাক করতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের দৈর্ঘ্য যত ছোট ততই কন্ডিশন উইকেটের প্রভাব বেশি। আবু জায়েদ স্টেডিয়ামের উইকেট আউটফিল্ড গ্যালারি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই স্টেডিয়ামে বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি। 3 ওয়ানডের পরিসংখ্যান আত্মবিশ্বাসী করছে। আফগানিস্তানের বিপক্ষে 1 জয় 1 হার। বড় জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে টি-20তে 2012 সালে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। একাদশ নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ঠিকমতো উইকেট পড়তে পারেননি মাহমুদুল্লাহ। নাসুমকে নিয়ে খুব একটা উপকার হয়নি। লিটনের সাম্প্রতিক ফর্ম আর ক্যাচ মিসের পর জোর আলোচনা তাকে নিয়ে। তবে অপশন না থাকায় এই ম্যাচেও টিকে যাবেন টাইগার ওপেনার। বোলিং লাইন আপে নাসুমের জায়গায় ফিরতে পারেন তাসকিন। টি-20তে 2 দলের পরিসংখ্যান খুঁজে পাওয়া সবচেয়ে সহজ, কারণ টেস্ট খেলুড়ে এই 2 দল কখনোই মুখোমুখি হয়নি। 2005 সাল থেকে 3 লায়ন্স 138টি টি-20 খেললেও সেখানে নাম নেই বাংলাদেশের। ব্যাটে বলে অনেকটাই সমতায় এই স্টেডিয়ামের পরিসংখ্যান। চেস করে জয় 29 বার। বাকি 24 ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল।
সর্বোচ্চ চেস 166 রান। এই গ্রাউন্ডে সর্বোচ্চ রান 225, সর্বনিম্ন 87। 150-এর উপর রান চেস করতে নেমে 18 বারের মধ্যে 14 বারই ব্যর্থ হয়েছে দলগুলো। তাই তো বিশ্বকাপের মিশনে টিকে থাকতে কন্ডিশনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে টাইগার অধিনায়ককে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপে টানা 2 ম্যাচ হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দুবাই ক্যারিবীয়দের 8 উইকেটে হারিয়ে প্রথম সাফল্য সাউথ আফ্রিকার। 144 রানের টার্গেট, 10 বল আগে টপকে যায় প্রোটিয়ারা। এভিন লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে বিপরীতে ধীর গতির ইনিংসে উইন্ডিজের চাপ বাড়িয়েছে লেন্ডল সিমন্স। 35 বলে 56 করেন লুইস, আর 35 বলে সিমন্স আউট 16 রানে। গেইল, পুরান, রাসেলদের ব্যর্থতায় বড় হয়নি ক্যারিবীয়দের সংগ্রহ। জবের শুরুতে অধিনায়ক টেম্বা বাভুমার রান আউটে ধাক্কা খায় সাউথ আফ্রিকা। চাপ সামলে রানের চাকা সচল রাখেন রেজা হেনড্রিক্স, তার ব্যাটে আসে 39 রান। সেখান থেকে এইডেন মার্করাম ও ভ্যান্ডার ডুসেনের জুটিতে সহজেই ম্যাচ জেতে প্রোটিয়ারা। মার্করাম 51 আর ডুসেন অপরাজিত থাকেন 43 রানে। এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই ডি গ্রুপের খেলা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে শক্তিশালী কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তানের তাশখন্দে জার স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। প্রস্তুতি ঘাটতি নিয়েই উজবেকিস্তানে গেছে বাংলাদেশ। সেখানে 2 প্র্যাকটিস সেশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে লাল সবুজ। ফুটবলারদের ফিটনেস নিয়ে তেমন সমস্যা নেই, তবে প্রস্তুতি ম্যাচ না খেলায় সেরা কম্বিনেশন খুঁজে না কঠিন কোচ বড়ফুলের জন্য। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 30 অক্টোবর উজবেকিস্তানের বিপক্ষে। শেষ ম্যাচ সৌদি আরবের বিপক্ষে 2 নভেম্বর। আয়োজক হিসেবে উজবেকরা চূড়ান্ত পর্বে খেলছে, যে কারণে ডি গ্রুপ থেকে কোয়ালিফায়ার ভালো সুযোগ রয়েছে আমাদের। কুয়েত শক্তিশালী দল, দলের বেশ কজনের সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা আছে। টিমের সবাই বেশ উজ্জীবিত, জয়ের জন্যই মাঠে নামবো আমরা। কুয়েতের বিপক্ষে ভালো ফল পেতে আমরা নিজেদের শেয়ারটা দিয়ে খেলব। আশা করি ভালো ফলাফল করতে পারবো। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।